প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 1 7 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে চাইলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে একটি অঙ্ক দেওয়া আছে। 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীত বস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? তাহলে পরিবার কতটি? 89,753টি পরিবার, আর প্রতিটি অর্থাৎ একটি কম্বলের মূল্য কত টাকা করে? 1,999 টাকা করে। এখন বলছে শীত বস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো। অর্থাৎ একটি কম্বলের মূল্য যদি এত টাকা হয়, প্রতিটি পরিবারের জন্য এতটি কম্বল কিনতে হয়েছে, তাই না? তাহলে একটি কম্বলের দাম এত টাকা হলে এই 89,753টি কম্বলের মূল্য আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে এটা কি করতে হবে? নর্মালি একটির দাম যদি দেওয়া থাকে আর দুইয়ের বেশি অর্থাৎ অধিক জিনিসের দাম বের করতে বলে, তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। অর্থাৎ এটা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আর এমনিতে দেখতে পাচ্ছ গুণ দেওয়াই আছে, এখানে গুণ করা লাগবে। তো অঙ্কটা এখানে যে পৃষ্ঠায় যেভাবে দেওয়া আছে আমি এভাবে সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। তার পূর্বে আমি এই অঙ্কটা তোমাদের ঐকিক নিয়মে করে দেব, কারণ তোমাদের যদি পরীক্ষায় আসে এভাবে যদি না দেয়, সাধারণভাবে অঙ্কটা দেয়, তখন তো ঐকিক নিয়মে করা লাগবে। তো কিভাবে করতে হবে সেভাবে করে আমি এটা বের করে পরস্পর আমি এগুলো তোমাদেরকে কিভাবে করতে হবে বুঝে দেবো, ফাঁকা ঘরগুলো। ঠিক আছে? তো চলো আমি প্রথমে আগে এটা ঐকিক নিয়মে তোমাদের সমাধান করে দিই। তারপর সমাধান করে আমরা ওই অঙ্কটা এখানে আমরা বসিয়ে দেবো। আমি গুণ করেও তোমাদের দেখাবো। তো চলো খাতায় করি। তাহলে আমরা যদি এটা ঐকিক নিয়মে করি তাহলে কি হবে? এখানে লিখবো যে একটি কম্বলের দাম বা ক্রয় মূল্য, যেটা খুশি লিখতে পারো, দামও লিখতে পারো, ক্রয় মূল্য লিখতে পারো, অথবা মূল্য লিখতে পারো। তো আমি একটি কম্বলের দাম লিখলাম কত টাকা? 1,999 টাকা। তাহলে অতএব 89,753টি কম্বলের দাম তাহলে কি হবে? বেশি হবে। তাহলে আমরা এটা কি করব? গুণ করব। 89,753 গুণিত 99। আমি এটাই প্রথমে লিখতাম, কিন্তু এটা লিখলাম। গুণের ক্ষেত্রে কিন্তু এটা উল্টা পাল্টা হলে সমস্যা নাই, কিন্তু ভাগের ক্ষেত্রে এ পাশে যেটা থাকে সেটাই কিন্তু আগে বসাতে হয়। কিন্তু গুণের ক্ষেত্রে এটা মানে নির্দিষ্ট নয়, তুমি যদি খুশি সেদিকে বসাতে পারো, একই গুণ হবে। কিন্তু এটা মনে রাখবা যে ভাগ যদি হয় সব সময় এটাই পাশে বসাবা। ঠিক আছে? ভাগ যদি হয় সব সময় এ পাশেরটা এ পাশে বসাবা, তারপর ভাগ চিহ্ন দিয়ে এ পাশেরটা বসাবা। ঠিক আছে? না তো ভুলে যাবে। আর গুণের ক্ষেত্রে সমস্যা নেই, যেহেতু বইয়ে ভাবে দেওয়া আছে তাই আমি এভাবে লিখলাম। তো চলো এখন আমি তোমাদেরকে এটা গুণ করে দেখাই। তাহলে দেখো এটা আমরা এখন গুণ করব। তাহলে প্রথমে কি হবে? এই 9 দিয়ে এ 5টা সময় গুণ করতে হবে, আবার এই 9 দিয়ে, আবার এই 9 দিয়ে, এবার 1 দিয়ে। ঠিক আছে? তাহলে এখানে 3 নাম কত হয়? 27। 27-এর 7 হাত থাকে 2, 5 নাম 45 আর 2 47-এর 7 হাত থাকে 4, 7 নাম 63 আর 4 হচ্ছে 67, 7 হাতে থাকে 6, 9 9 81 আর 6 হচ্ছে 87, 87 7 হাতে থাকে 8, 8 নাম 72, 72 8 হয় 80। তাহলে এখানে 80 বসে গেল। ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে আমরা যখনই এ পাশে এক ঘর করে আগে আসবো তখন এখানে কি নিতে হয়? যতবার আগাবো ততবার একটা করে শূন্য নিতে হয়। ঠিক আছে? তো শূন্যটা নিতে হয় কেন? এখানে যে ঘরের অঙ্ক দিয়ে আমরা গুণ করি তার জয়টা শূন্য থাকে তত নিতে হয়। এখানে আমরা কি দশক স্থানের অঙ্ক দিয়ে গুণ করছি, তাহলে দশকে কয়টা শূন্য থাকে? একটা, ওই জন্য একটা শূন্য নিয়েছি। যখন আবার শতকে যাব তখন কত? দুটা শূন্য থাকে, তাই এখানে দুইটা নিব। ঠিক আছে? তাহলে আবার 9 দিয়ে এগুলোকে গুণ করব। তাহলে 9 দিয়ে যদি এগুলোকে গুণ করি তাহলে কত হবে? এখানে একবার গুণ করে এটা পেয়েছি, তাহলে আবার যদি 9 দিয়ে গুণ করি আবার এগুলো পাবো, তাহলে এগুলো আবার বসিয়ে দেবো। ঠিক আছে? 80। তাহলে এই যে এবার শতক স্থানের অঙ্ক দিয়ে আমরা গুণ করছি, তাহলে শতকের কয়টা শূন্য? দুইটা, এখানে আমরা দুইটা শূন্য পাবো। এভাবে শূন্য নিতে হয়। ঠিক আছে? আবার যদি 9 দিয়ে গুণ করি তাহলে কি হবে? আবারও এই একই জিনিস আসবে। ঠিক আছে? তাহলে এটাই আসলো। এবার এই যে হাজার স্থানে ঘর দিয়ে করছি, হাজারে কয়টা শূন্য? 3টা, তাহলে 3টা শূন্য নিব এখানে। আর 1 দিয়ে গুণ করলে কি হয়? আমরা জানি 1 দিয়ে যাকে গুণ করি ওই সংখ্যাটা হয়। তাহলে এখানে 3 বসে যাবে, এখানে 5 বসে যাবে, এখানে 7 9 আর এখানে 8 একে 8 বসে যাবে। এখন এগুলো আমরা কি করে দেবো? যোগ করে দেবো। তো যোগ করলে হয় এখানে 7, 7 7 14, 4 হাতে থাকে কত? 1, এখানে 3 7 21 আর হাতে রেখে 22,
হাতে থাকে কত 2, আবার 3 টা 7 গুণ করলে 3 7 21 আর 3 হচ্ছে তোমার 24, 24 আর হাতে কত ছিল 2 দিয়ে হলো 26 এর 6 হাতে থাকে 2, 2 7 7 14, 14 আর 5 হচ্ছে 19 আর হাতে 2 21 এর 1 হাতে থাকে 2, 7 আর 7 14 আর 2 হচ্ছে 16, 16 আর 8 হচ্ছে 24 এর 4 হাতে থাকে 2, 2 আর 8 10, 10 আর 9 হচ্ছে 19 এর 9 হাতে থাকে 1, 8 8 16 আর হাতে রেখে 17। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে এখানে আমরা এটা কি করব, বসে দেব। তাহলে কত পেলাম আমরা, 1,10,10,000 নিযুত কোটি অর্থাৎ 17,94,16,247 টাকা। অর্থাৎ যদি মোট কম্বল কিনে ওই পরিবারটির জন্য তাহলে এত টাকা লাগবে অর্থাৎ খরচ হবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে দেখো এখানে বইয়ে ফাঁকা ঘর দেওয়া ছিল, এখন আমরা কি করব, এখানে যে গুণ করে পেয়েছি জাস্ট এটা বসে দেবো। ঠিক আছে, তাহলে এখানে 1 7 9 4 1 6 2 4 7 এই যে হয়ে গেল। এটাই আমাদের বের করতে বলেছিল, এখানে করা মানে এখানে করা হয়ে গেল। ঠিক আছে, এখন চলো পরের গুলো দেখি। তো এবার দেখো এটা তাহলে হলো, এবার নিচের গুলো আমরা সমাধান করি। বলছে আমি এভাবে ভেবেছি, অর্থাৎ দেখো এ বলছে আমি এভাবে ভেবেছি, অর্থাৎ এটা হচ্ছে তোমার কিভাবে করতে হবে, তোমরা যে পূর্বের পৃষ্ঠায় সহজ পদ্ধতিতে গুণ করে শিখেছো সেই সহজ পদ্ধতিতে গুণগুলো এখানে করতে হবে। তো কিভাবে করতে হবে চলো দেখিয়ে দিই। এই দুটাই সহজ পদ্ধতিতে করা লাগবে। ঠিক আছে, তো চলো করে দিই। তাহলে এখানে দেখো কিভাবে করতে হবে। তাহলে এখানে যে সংখ্যাটা আছে সে সংখ্যা বসে যাবে, কারণ ওরা বসেই রেখেছে এখানে, আর নিয়ম অনুযায়ী বসবে। আমাদের সহজ পদ্ধতিতে ভাঙতে হবে কোনটা, এটা। তো আমি গত পর্বে বলেছিলাম যে এখানে ভাঙার নিয়ম হচ্ছে তোমরা এখানে যা থাকবে সেটা হচ্ছে 100, 1000, 10,000, 1,00,000 এভাবে নিতে হবে, অর্থাৎ 1 দিয়ে সব শূন্য শূন্য নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে সহজে গুণ করা যাবে। তো কিভাবে বুঝবো কত নিতে হবে, যখন দেখবা এখানে 9 9 9 9 এভাবে আছে তখন তোমরা কি করবা, সব এগুলো শূন্য নিয়ে নিবা। তো আমি যদি এটার সাথে 1 যোগ করি দেখো, তাহলে এখানে কত 2000 হয়ে যাবে। 1 যোগ করলে 2000 হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে আমি এখানে 2000 নিয়ে নিলাম, 2000 নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখানে 2000 নেওয়ার ফলে দেখো আমি এখানে 1 যোগ করেছি বেশি, আর এখানে 2000 নিয়েছি, তাহলে আমাকে ওই একটা এখান থেকে কি করতে হবে, আবার বিয়োগ করে দিতে হবে। কারণ আমরা যদি 2000 থেকে 1 বাদ দিই তাহলে আবার 1999 পাবো। বুঝছো, এখানে যেটা নিব বেশি যোগ করবো ওটা আবার বাদ দিয়ে দেবে। অর্থাৎ এক কথায় বলতে পারো এখানে 2000 নিয়েছি, 1 বেশি না তাই বাদ দিয়ে দিলাম। এখন এখানে কত নিতে হবে সেটা বুঝতে না পারলো এটার সাথে একবার যোগ করে আবার বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা 2000 নিয়েছি, 2000 থেকে একবার দিলে আবার 1999 পাবো। এভাবে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে এখন আমি বলেছিলাম যে এই বন্ধনীর ভিতর যা থাকবে এটার সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, যে এই বন্ধনীর ভিতর যে সংখ্যাগুলো থাকবে সবগুলো এটার সাথে একবার করে গুণ হবে, কারণ এই সংখ্যাটা ভেঙে আমরা এটা পেয়েছি আর এটা এর সাথে গুণ ছিল, তার মানে এটা ভেঙে যা পাবো বন্ধনীর ভিতর থাকবে সেই বন্ধনীর ভিতর সংখ্যাগুলোকে একবার এটা দিয়ে গুণ করতে হবে, একবার করে। ঠিক আছে, তাহলে এটার সাথে আমরা একবার গুণ করব 2000, তারপর এখানে বিয়োগ আছে বিয়োগে দেব, আবার গুণ করব কত দিয়ে, এবার 1 দিয়ে। ঠিক আছে, তো এখন যদি আমরা গুণ করি নরমালি দেখো, মনে করো শূন্যগুলো নাই, তাহলে এটা দিয়ে এগুলোকে কি করবো, গুণ করব। তাহলে গুণ যদি করি দেখো 3 দুগুণা হয় 6, 2 থেকে নিবা, আবার 5 দুগুণা 10 শূন্য, হাতে থাকে 1, 7 দুগুণা 14 আর হাতে রেখে হচ্ছে 15 5, হাতে থাকে 1, 9 দুগুণা 18 আর হাতে রেখে 19 9, হাতে থাকে 1, হাতে দুগুণা 16 আর হাতে রেখে 17। আর এই যে এখানে 3টা শূন্য ছিল, এই 3টা শূন্য এখানে বসে যাবে, আর এখানে 1 দিয়ে যেটা গুণ করবো সেটাই হবে, তাহলে এটাই বসে যাবে। এখন বিয়োগ করে দাও, কি একবারে সহজ না। এখন বাদ দিলে দেখো একক স্থান থেকে একক স্থান বাদ দেবো, তো 0 থেকে 3 বাদ দেয় না, এখান থেকে 1 নিলাম, 10 থেকে 3 বাদ দিলে হয় 7, 1 1 দিয়ে দিলাম তাহলে কত হলো 6, আবার এখানে 1 ধার নিলাম তাহলে 10 থেকে 6 বাদ দিলে হয় 4, এখানে 1 দিয়ে দিলাম 8 হলো, আবারও 1 ধার নিলাম তাহলে 10, 8 থেকে 10 বাদ দিলে হয় 2, এখানে 1 দিয়ে দিলাম তাহলে আবারও 10 হলো, তাহলে 6 থেকে 10 বাদ দেয় না, 1 10 ধার নিলাম, 16 থেকে 10 বাদ দিলে হয় 6, 1 1 পরিশোধ করে দিলাম তাহলে 9 হলো, 0 থেকে 9 বাদ দিচ্ছে না, এখান থেকে 1 ধার নিলাম, 10 থেকে 9 বাদ দিলে 1, আবার এখানে 1 দিয়ে দিলাম, 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে 4, আর ধার নিই তাহলে যা আছে সব বসে যাবে। আমি কিন্তু বিয়োগ করা এখান থেকে ধার নিয়ে শিখাই। ঠিক আছে, অনেকে অনেক মতবাদ দেয় যে ধার এখান থেকে না এখান থেকে নিতে হয়, বা তোমাদের বইয়ে এখান থেকে শিখিয়েছে দেখবা, যে গত বছর যে বই ছিল
এই বইগুলোতে এখান থেকে ধার নেওয়া শিখেছে, কিন্তু এখান থেকে আমাকে জটিল মনে হয়, ওই জন্য আমি এখান থেকে নিই। সহজ আমাদের বিয়োগ করা কাজ, ঠিক আছে না? আমাদের অঙ্কটা সঠিক হওয়া নিয়ে কাজ, কোথা থেকে বিয়োগ করেছি সেটা তোমাকে জিজ্ঞাসা করবে, অঙ্কটা হয়েছে কিনা সেটা তোমাকে দেখবে। তাহলে এটাই হচ্ছে উত্তর, বুঝছো? এই যে বলেছিল আমি এভাবে করতে পারি বা আমি এভাবে ভেবেছি, এর ফলাফল, তার মানে কি একই উত্তর এলো, এখানে আমরা যেটা পেয়েছি এই উত্তরটাই এসছে, ঠিক আছে? এই আবার নিচে বলছে আমরা এভাবেও করতে পারি, অর্থাৎ এখানে আর ভাবে দেখেছে, অর্থাৎ এটা আর একটা নিয়ম, যে পাশাপাশি গুণ করা শিখিয়েছিলাম আমি, যারা আমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে তোমার কোন পৃষ্ঠার অঙ্কটা আমি বলি। ওটা ছিল সহজ পদ্ধতিতে গুণ করা, আর এখানে এটা হচ্ছে এই যে পাশাপাশিতে যে আমরা গুণ করেছিলাম না, এই যেভাবে যোগ যোগ করে এইভাবে হচ্ছে পরেরটা করতে হবে, বুঝেছো? অর্থাৎ এটা করতে হবে, এটা হচ্ছে সহজ পদ্ধতিতে, আর এটা হচ্ছে পাশাপাশি গুণ করার পদ্ধতিতে করতে হবে। তো চলো কিভাবে করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে দেখো, এভাবে তুলে দেওয়া ছিল বই, আমি উঠে নিলাম। এখন এখানে ছিল তোমার যে একটা ঘর দিয়ে বিয়োগ, এবার এখানে একটা যোগ এসছে, তাহলে এখানে কি করতে হবে? তো আমি অঙ্কটা বললাম যে এখানে 1 দিয়ে 0 0 নিতে হবে, অনেক সময় এভাবে 2 দিয়েও কিন্তু হতে পারে, অর্থাৎ এখানে তোমার যেন পরে সব শূন্য থাকে এই সহজ পদ্ধতিতে, ঠিক আছে? এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু এগুলো শূন্য নিতে হবে সহজ পদ্ধতিতে। তবে বেশিরভাগই 1 থাকে, অঙ্কটার ক্ষেত্রে শুধু 2 এসছে, ঠিক আছে? তো এখানে তাহলে আমরা কি করব, এখানেও সেম ভাবে অনেকটা আসবে, দেখো পাশাপাশি গুণের নিয়মে। এই যে এখানে 1000-এর ঘরে যে সংখ্যাটা আছে সে সংখ্যাটা এখানে নিব। 1000-এর ঘরে কয়টা শূন্য লিখতে হয়? 3টা, অর্থাৎ একক, দশক, শতক, হাজার। আমি যদি স্থানীয় মান নির্ণয় করি, পাশাপাশি গুণের নিয়মটা হচ্ছে স্থানীয় মান বের করার মাধ্যমে করতে হয়। তো আমি যদি 1-এর স্থানীয় মান বের করি তাহলে কত? 1000 হবে না? তো আমি এখানে 1000 লিখলাম। এখন এই 999 বাকি থাকছে এখন, তাই কি না? তো 999 সাথে 1 যোগ করলে কত হয়? 1000 হয় না? 999 সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয় 1000, তো 1000 নিলাম। তাহলে এখানে 1000 নেওয়ার ফলে এখানে কত বেশি হলো? 1 বেশি হয়েছে না? কারণ আমাদের তো আবার 999 আসতে হবে, তাহলে আমরা এখানে 1 বিয়োগ করে দেব, বুঝতে পারছো? বা টোটাল যদি যোগ করি কত হয়? 2000 হয়। তাহলে 2000-এর থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? আবার 1999 হবে, এভাবে ভাবতে পারো, ঠিক আছে না? তো আমরা এখানে 1000 স্থানের ঘরে নিলাম 1000, বাকি থাকলো 999, এখানে 1000 নিলাম, 1000 থেকে 1 বাদ দিয়ে দিলে আবার 999 হবে, আর 999 সাথে 1000 যোগ করলে 1999 হবে। এখন ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক খালাস। তাহলে কি করব, একবার এই যে এটা বন্ধনী আছে না, আমি বলেছি বন্ধনের ভিতর যত সংখ্যা থাকবে সবগুলোই বন্ধনের বাইরে গুণ অবস্থা থাকলে সেটার সাথে একবার একবার করে গুণ হবে, অর্থাৎ এই সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যার সাথে একবার একবার করে গুণ হবে। তাহলে আমরা গুণ করে দিই। তাহলে একবার 1000-এর সাথে গুণ, এখানে যোগ আছে, যোগ চিহ্ন দেব, আবারও 1000-এর সাথে গুণ। দেখো একবারই সহজ হবে। আবার 1-এর সাথে গুণ হবে, গুণিত 1, ঠিক আছে? তাহলে এখন আমরা গুণ করে দেবো। তাহলে আমরা জানি 1 দিয়ে যে সংখ্যাকে গুণ করি গুণফল কি হবে? ওই সংখ্যাটা হবে। তাহলে 1-এর সাথে যদি আমরা এটা গুণ করি, শূন্যগুলো পরে দেখছি, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হবে? এই সংখ্যাটাই হবে। আর পরে 3টা শূন্য আছে, 3টা শূন্য আমরা বসিয়ে দেবো, যোগ। আবার এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? ওটাই হবে। তাহলে 1-এর সাথে গুণ করে এটা পেলাম, আর এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য, আবারও 3টা শূন্য এখানে কি হবে? বসে যাবে। বিয়োগ আছে, বিয়োগ দিব, আবার এটার সাথে গুণ করলে কি হবে? ওইটাই হবে। তাহলে বসে দিলাম। এখন কি করব, এই দুটার যোগ অবস্থা আছে না, দেখো এটা আর এটা যোগ অবস্থা আছে, এই দুটা যোগ করে দিব, তারপরে এটা কি করব? বিয়োগ করে দিব। তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে যোগ করলে দেখো এখানে শতকের ঘর পর্যন্ত 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য আমরা এখানে বসে দিই। তারপর 3 আর 3 যোগ করলে হয় 6, আবার 5 আর 5 যোগ করলে হয় 10-এর শূন্য, হাত থেকে 1, 7 আর 7 যোগ করলে হয় 14, আর হাতে রেখে কত হয়? 15, 5 হাতে থাকে 1, 9 আর 9 যোগ করলে 18, আর হাতে রেখে হচ্ছে 19, 8 আর 8 যোগ করলে 8 আর 8 যোগ করলে 16, আর হাতে রেখে হয় 17। বিয়োগ হচ্ছে এইটা। এখন এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আবারও বিয়োগ করে দিই। তাহলে আর বিয়োগ করব কি, এখানে দেখো এটা আর এটা একই রকম ফিগার হয়ে গেছে না? তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে এটা পেয়েছি, তাহলে এটাও বাদ দিয়ে কি পাবো? এটা পাবো। তাহলে এটা বসিয়ে দিই। 1 7 9 4 1 6 2 4 7, এটা হচ্ছে আমাদের ফলাফল। অর্থাৎ ফলাফল অনেকগুলো, আমি উত্তর দিচ্ছি তাই, কিন্তু ফলাফল অনেকগুলো আছে। কিভাবে? কারণ এক একজনের মতামতের উত্তরটা আমি লিখছি যে ফলাফল। এখন বলছে তাহলে ক্রয় বাবদ খরচ হলো
এত টাকা। তাহলে কত টাকা আমরা বুঝতে পারছি, ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো। তাহলে আমরা এই কথাটা এখন লিখে নিব। তাহলে আমরা কি লিখবো? কম্বল ক্রয় বাবদ খরচ হলো, এটাই লিখে দেবো। তাহলে গুনলে কত হচ্ছে দেখো, 11 শতক হাজার লক্ষ নিযুত কোটি, অর্থাৎ কমা যদি দিই 17,94,16,247 টাকা। এত টাকা মোট পরিবারের জন্য, অর্থাৎ একটি কম্বলের জন্য এত টাকা খরচ হলে মোট এতটি পরিবারের জন্য খরচ হবে কত টাকা? এত টাকা। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। তো পরের অঙ্কটা দেখো, এখানে বলছে যে এত একটা ফাঁকা ঘর দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। একটা গাণিতিক গল্প তৈরি করতে হবে, দিয়ে আমাদের এখানে সমাধান করতে হবে। এখন যে কোনো গল্প হতে পারে সেটা। তো চলো আমি তোমাদের গল্পটা লিখে আবার সমাধান করে দিই। তাহলে দেখো, গল্পটা এখানে ছিল 12,100 গুণিত 475 ছিল। তাহলে আমি গল্পটা এভাবে লিখলাম যে একটি গ্রামে 12,100টি পরিবার রয়েছে। প্রতিটি পরিবার 475 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে মোট কত টাকা জমা হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গল্প। এখন এটাকে সমাধান করতে হবে। তাহলে গল্প হয়েছে সমাধান সহজ। তাহলে একটি পরিবার যদি এত টাকা দেয়, 12,100টি পরিবার কম দেবে না বেশি বেশি দিবে, তাহলে কি করতে হবে? গুণ। তাহলে আমরা লিখা এটা করে নেব যে একটি পরিবার জমা দেয় কত টাকা? 475 টাকা। তাহলে অতএব কয়টি পরিবার? 12,100টি পরিবার জমা দেয়। তাহলে কত হবে? 475 গুণিত 12,100 টাকা। এ দুটা গুণ করে যেটা হবে সেটা আমরা কি করব? বসিয়ে দেব। তাহলে দেখো, এটার সাথে এটা আমরা গুণ করে পেলাম 57,47,500 টাকা। অর্থাৎ একটি পরিবার যদি এত টাকা করে জমা দেয়, 12,100টি পরিবার 57,47,500 টাকা জমা দিবে। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো আজকে এ পর্যন্তই ছিল এই পর্বের অঙ্ক। দেখা হবে পরবর্তী পর্বে, অর্থাৎ পরবর্তী পর্বে তোমরা ভাগের অঙ্ক শিখবা। ভাগ আছে এরপরে। তো আমি ভাগের অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখবা, আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে থাকি। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত প্রতিদিন তোমরা ভিডিওগুলো পাবা। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।